যে যারা কোটা আন্দোলন করছেন, আমার কথা হচ্ছে যে কোটা আন্দোলন তারা করছেন। আমি একজন শিক্ষক, আমি একজন আমার অসংখ্য শিক্ষার্থী আছে। শিক্ষার্থীরা যে বিষয় নিয়ে তারা আসছে, এই বিষয়ে সরকারের আকর্ষণীয় একটা সিদ্ধান্ত ছিল, যেটি তাদের সপক্ষে ছিল। এবং আমরা কিন্তু আদালতকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। আদালতের বিষয়টি আদালতে গিয়ে কিন্তু সমাধান। আমি একজন শিক্ষক হিসেবেও বলবো শিক্ষার্থীদেরকে যে বিষয়টি রাস্তায় না থেকে বিষয়টি আদালতে নিষ্পত্তি করা। যখন সেই 2018 সালে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, মুক্তিযোদ্ধার সন্তানরা বা অন্যরা যখন তারা নিজেরা বঞ্চিত মনে করেছে, পরবর্তীতে 21 সালে তারা কিন্তু একটা রিট করেছে এবং সেই অনুযায়ী কিন্তু সেই চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে এই গত 5 জুন একটা রায় হয়েছে। এবং তার প্রেক্ষিতে গতদিনও কিন্তু একটা শুনানির পরে হাইকোর্ট থেকে, উচ্চ আদালত থেকে চাই যে যেটি যেখানে নিষ্পত্তি করা প্রয়োজন সেটি সেখানে নিষ্পত্তি করতে হবে। তো আমরাও চাই যে বিষয়টি খুব সুন্দরভাবে নিষ্পত্তি হয়ে যায়, কারণ মুক্তিযোদ্ধার সন্তানদের কথা শুনে মহামান্য আদালত যে রায় দিয়েছে, এখন এখানে কিন্তু সুযোগ রয়ে গেছে এবং এখনো সুযোগ রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে মহামান্য প্রধান বিচারপতি তিনি খুব সুন্দরভাবে আহ্বান জানিয়েছেন। কোর্ট হচ্ছে সেই জায়গা যেখানে কিন্তু আপনার কথা শুনে আসলে কি করতে হবে সিদ্ধান্ত দেন। আপনি যদি বাইরে থেকে অর্থাৎ রাস্তায় ব্যারিকেড করি, আমরা ভোগান্তি সৃষ্টি করি, জনদুর্ভোগ সৃষ্টি করি, এটা করা একটা অনুচিত অযৌক্তিক একটি কাজ। আমি আমার শিক্ষার্থীদের বলবো যে তারা আদালতে যাবেন। আদালতে যাওয়ার জন্য আমাদের মহামান্য প্রধান বিচারপতি আহ্বান জানিয়েছেন। এটাই হচ্ছে যৌক্তিক জায়গা, কারণ যেখান থেকে বিষয়টি হয়েছে সেখানে যেতে হবে এবং সেখানে গিয়ে যৌক্তিকভাবে সমস্ত বিষয়গুলো তুলে ধরলে আমার মনে হয় যে সমস্যার সমাধান এটা খুব সহজে হয়ে যাবে। একটা সহজ জিনিস, পানির মতো সহজ জিনিসকে জটিল করছে কারা? এখানে আপনারা নিশ্চয়ই জানেন, যখনই এ ধরনের কোনো ঘটনা ঘটে, যারা এই সরকার মানুষের জন্য যে কল্যাণ, যে উন্নয়ন করছে, এই আমাদের এই দেশকে এখন বিশ্বের উন্নয়নের রোল মডেলে পরিণত করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এখন আপনারা নিশ্চয়ই জানেন একটা গোষ্ঠী আছে যারা পদ্মা সেতু নিয়ে সমালোচনা করে, যারা দেশের উন্নয়নের সমালোচনা করে, এটা থাকবেই। তো সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা কেন এত সহজ একটা জায়গা, সহজ একটি সমাধান রেখে কেন একটি জটিল জায়গা বেছে নিচ্ছে? আমার মনে হয় আমি আমার শিক্ষার্থীদেরকে বলবো, আপনাদের বক্তব্যটা উপস্থাপন করবেন, আপনাদের বক্তব্যের সাথে একমত হয়ে তো মাননীয় প্রধানমন্ত্রী সেই 4 অক্টোবর 1918 সালে তিনি তো 2018 সালে তিনি কিন্তু এটি করেছিলেন। এই প্রজ্ঞাপনটা দিয়ে তিনি নির্দেশনা দিয়েছিলেন, সংসদে বক্তব্য রেখেছিলেন, সেটি সেই শিক্ষার্থীদের সাথে সহমত হয়েই তো তিনি করেছিলেন। তাহলে আমাদের স্পিডটা হচ্ছে এই স্পিড। এখন যেটা বিষয় হয়েছে, এই দুর্ভোগ যেটা তৈরি হচ্ছে, এই দুর্ভোগটা থেকে জনগণকে রক্ষা করে যদি আদালতে আসার জন্য সুযোগও করে দিয়েছে, কারণ 4 সপ্তাহ সময় আছে, এর মধ্যে আদালতে এসে যথাযথভাবে উপস্থাপন করার মধ্য দিয়ে তাদের যুক্তিগুলো আমার মনে হয় সুন্দরভাবে সেটি সমাধান হওয়া সম্ভব। মানে বিভিন্ন দেশে, কানাডা, বিভিন্ন জায়গাতে কিন্তু কোটার সিস্টেমটাই আছে এবং সেটি থাকতে হয়। আমাদের সংবিধান সেক্ষেত্রে বলে যে প্রত্যেকটা গোষ্ঠী, আমাদের প্রত্যেকটি এলাকার মানুষ যাতে করে সমতার ভিত্তিতে সুযোগ সুবিধা, রাষ্ট্রের সুযোগ সুবিধাগুলো পায়। অনেকগুলো বিষয় কিন্তু রয়ে গেছে, তো সেই সংবিধানের আলোকেই কিন্তু সমতা। আপনাকে নিশ্চয় আমি একটা জিনিস বলবো, দেখেন আমাদের এই যে কোটা সিস্টেম উঠে যাবার কারণে আমাদের যে নারীদের যে আমাদের সরকারি চাকরিতে অংশগ্রহণ, সে অংশগ্রহণ কিন্তু অনেক কমে গেছে। যেরকম আমাদের 43 BCS মাত্র 17% নারীরা সেখানে সুযোগ পেয়েছে এবং আপনি জানেন যে এই 40 BCS প্রায় আপনার পুলিশে সেখানে দেখা যাচ্ছে 40 BCS থেকে 40, 41, 43। এই জেলার ব্যাপারটি হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে জেলার এই যে 40 BCS 59টি জেলা থেকে পুলিশে একটি নারীও আপনার চাকরি সুযোগ পায়নি আপনার 40 BCS। তাহলে আবার আপনার দেখা যাচ্ছে যে মাত্র 17টি জেলাতেও আপনার নারী পুরুষ কেউই চান্স পায়নি। তাহলে এই যে জেলাগুলো বঞ্চিত হয়ে গেল, তাহলে এইরকম একটা যদি সমন্বয়ের সৃষ্টি হয় তাহলে একটা অসমতা তৈরি হয়। অনেকগুলি যুক্তির ব্যাপার আছে। আমার মনে হয় শিক্ষার্থীরা সমস্ত বিষয়গুলো ভালোভাবে বুঝে শুনে
তারা ভালো আপনার উকিল, তাদের পক্ষে অ্যাডভোকেট তারা নিয়ে তারা যদি কোর্টে যান, এই সমস্যা খুব সুন্দরভাবে সমাধান হবে। আচ্ছা, বলে কিছু কোর্টার থাকা উচিত, কোটাটা সংস্কার দরকার কিনা, এবং আপনি বলছিলেন কোটার সংস্কার থাকা দরকার, সেটা কি সরকার ভাবছে কিনা? যেটা অলরেডি আপনাদেরকে বললাম, আপনারা ভালো করে বুঝবেন, আমাদের বোনরা, আমাদের সন্তানরা, আমাদের মেয়েরা তারা যেভাবে পিছিয়ে যাচ্ছে, তাহলে তাদের বিষয়টি তো সংবিধান তাদের বিষয়টিকে খুব সুন্দরভাবে দেখছে যে সবার যাতে নারী পুরুষের এই যে কর্মের সমতা যাতে থাকে, এটার মধ্য দিয়ে তো আমরা আমাদের সমাজটাকে, ব্যবস্থাটাকে সুন্দর করতে পারবো। যে রাষ্ট্রের কি দায়িত্ব রয়েছে, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান জানিয়েছি, সেটাও মহামান্য আদালত দেখবে, কারণ এই কথাগুলো থাকবে। আর সেখানে যারা কোটা বিরোধী আন্দোলন করছেন সেই কথাগুলো, তাদের কথাগুলো থাকবে, সব সমন্বয় করে সেখান থেকে সমাধানটা হবে। আমি একটা স্ট্যাটিস্টিক্স প্রবলেম ক্রিয়েট করছি, প্রবলেমটা তো রাজপথে সলিউশন হওয়ার কথা না, এটা তো নির্বাহী বিভাগ সমাধান করবে না, এটা করবে আদালত, বিচার বিভাগ। বিচার বিভাগে গিয়ে যদি একটা পক্ষের কথা বিচার বিভাগ তারা বিবেচনায় নিয়েছে, কারণ অন্য পক্ষ ছিল না সেখানে, এখন যদি কোটা বিরোধী যারা আছে তারা আদালতে যান, তাদের কথাটা শুনে অবশ্যই আমরা মহামান্য আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান, সংবিধান আমাদেরকে সেটা বলে, তো সেক্ষেত্রে আমরা তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, এবং মহামান্য আদালতের প্রতি আমাদের সব ধরনের মর্যাদা সম্মান আছে। তারা যাবে কি সুন্দরভাবে জিনিসটা উপস্থাপন করলে সহজ সমাধান। কত পার্সেন্ট কোটা থাকবে সেটা তো মাননীয় আদালত নির্ধারণ করবে না, এটা আদালত ঠিক করবে, কারণ এটা আদালতের সাবজুডিস ম্যাটার, এটা আমি মন্তব্য করতে পারি না। আমি আজকের এই যে কোটা বিরোধী আন্দোলন বা পরিস্থিতি অনুযায়ী, বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমরা বলছি। এখন বিষয়টি দেখেন, অনেক নির্বাহী বিভাগের আদেশ কিন্তু আজকে মহামান্য আমাদের প্রধান বিচারপতি বলেছেন যে অনেক নির্বাহী বিভাগের কিন্তু আপনার নির্দেশনা সেটি কিন্তু আদালতে এসে চ্যালেঞ্জ হয়েছে, এবং এটা আপনারা নিশ্চয়ই জানেন। সেখান থেকে সেটা আমাদের কিন্তু আমাদের যে সংবিধানে সেটাকে পারমিট করে, তো সেই বিষয়টি হচ্ছে মহামান্য আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান আছে। এবং আমি শিক্ষার্থীদেরকে বলবো, কারির দ্বারা পরিচিত হবেন না, কারণ আমার মামলাটা সমাধান হবে না, আমি যাবো কোর্টে, আমি কোর্টে গেলে আমার লয়ার আমার কথাগুলো বলবে, যুক্তির কথাগুলো, আর মহামান্য আদালত অত্যন্ত নিরপেক্ষভাবে সংবিধানের আলোকে, তাদের আইনের আলোকে তার সুন্দরভাবে সমস্যাগুলো এই আন্দোলনের কি আলাদা ইন্ধন আছে এবং আপনি মনে করছেন তারা কারা? আপনারা নিশ্চয়ই জানেন, যারা দেশের মানুষের কল্যাণ চায় না, যারা আওয়ামী লীগ যে দেশ পরিচালনা করে এই দেশকে আজকে একটা নিম্ন আয়ের দেশ থেকে বের করে মধ্যম আয়ের দেশে পরিণত করেছে, আমরা যে মাথা পিছু আয় আমাদের বেড়েছে ব্যাপকভাবে, আমরা প্রত্যেকটা